নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির সমাবেশ। সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে। অভিযোগ, নেতাদের ব্যর্থতার চোরাবালিতে আটকে প্রলাপ বকছে দলটি। পাল্টা জবাব আওয়ামী লীগের। কাল শান্তি সমাবেশের ঘোষণা। আন্দোলনে ব্যর্থতা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থতা, ভুল আর ব্যর্থতা চোরাবালিতে আটকে বিএনপি কোনো কিছু আদায় করতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সমবায়ের মাধ্যমেই হবে দারিদ্র্য বিমোচন। মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফিরাত কামনায় দোয়া। মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন। জানা যায় মানুষের ঢল। পতেঙ্গাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে জ্বলন্ত বিমান নিয়ে যান নদীতে। হজ যাত্রা শুরু হলেও এখনো ভিসা পাননি ৩২,০০০-এর বেশি মুসল্লি। প্রক্রিয়া চলছে, জানালো হজ অফিস। নিজেদের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন গাইডরা। অভিযোগ মুসল্লিদের। আরও একটি হিট ওয়েভের পূর্বাভাস। এবার বিদ্যুতের ঘাটতি হলে শুধু গ্রামে নয়, ঢাকায়ও হবে লোডশেডিং, জানালেন প্রতিমন্ত্রী। জ্বালানি আমদানিতে ডলার সংস্থানই চ্যালেঞ্জ। সরকার জনসমর্থন হারিয়েছে বলেই ৭ জানুয়ারির চাইতেও কম ভোটার ছিল উপজেলা নির্বাচনে, এমন দাবি করে বিএনপি নেতারা বলেন ভারতের হাতে আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল। নয়াপল্টনে বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দেন, রাজপথের আন্দোলনেই হটানো হবে ক্ষমতাসীনদের। থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। ওই দাবি নির্বাচন ৭ই জানুয়ারির তার চাইতেও ভোট কম পড়ছে। এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য, তারপরে জাল জুয়া চুরি হয়েছে, জালিয়াতি হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন ভারতের হাতে আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল। সরকারের রিমোট কন্ট্রোল কার হাতে? মোদির হাতে, না মোদির দুবারের হাতে, না রয়েল চিফের হাতে। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। তাহলে ভারতই আপনাদের আছে। নেতাকর্মীরা ক্লান্ত হলেও হতাশ নয়, লড়াই করে সরকারকে হটানোর আশা বিএনপি নেতাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি এখন বিশৃঙ্খলার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় একথা বলেন তিনি। এ সময় আগামীকাল ঢাকায় শান্তি সমাবেশ করার ঘোষণা দেন। রাজপথে উত্তাপ ছড়ায়। দীর্ঘদিন পর এবার দেখা গেল ভিন্ন চিত্র। শুক্রবার বিএনপি মাঠে সমাবেশ করলেও কার্যালয়ে যৌথ সভা করেছে আওয়ামী লীগ। যৌথ সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে আন্দোলনের নামে আবারও অগ্নিসন্ত্রাসের পায়তারা করছে বিএনপি। তিনি বলেন, দলটির কর্মসূচির দিনে অরক্ষিত হয়ে পড়ে ঢাকা, তাই ভবিষ্যতে বিএনপিকে মাঠ ছেড়ে না দেওয়ার ঘোষণা ওবায়দুল কাদেরের। বিএনপি সমাবেশ মানেই রক্তপাত। গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগণের জানমাল সুরক্ষা সমস্যা হতে পারে, এবং সে কারণে আমাদের মাঠে থাকতে হবে। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারত নয়, জনগণের ভোটেই ক্ষমতায় আওয়ামী লীগ। ভারতকে খুশি করার তো আমাদের দরকার নেই। আমরা আমাদের শক্তিতে, সামর্থ্যের উপর ভর করে আছি। এখানে ভারতের দয়ায় আমরা টিকে থাকবো, ক্ষমতা থেকে সরে যাব। ৭৫-এ আমরা ক্ষমতা ছিলাম, বঙ্গবন্ধু থাকবো, তখন কি ভারত আমাদের ক্ষমতা বসিয়েছিল?
শনিবার ঢাকায় শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের জানান, 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকল মহানগর, জেলা, উপজেলায় দিনটি পালন করা হবে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমবায়ের মাধ্যমেই দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবন মানের উন্নয়ন করা হবে। সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। বলেন, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হলে লাভবান হবেন কৃষকরাও। বাবুল হোসেনের ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। সাধারণ ছুটির দিনের চেয়ে শুক্রবারের দিনটি কিছুটা ভিন্ন আমেজে কাটল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভোর 7টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল 10টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে। ছিল ফাতিহা পাঠের আয়োজনও। এরপর টুঙ্গিপাড়ায় আসেন সরকার প্রধান। সেখানে তখন উপস্থিত আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যরা। টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল সমবায় সমিতির আওতায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেন এই উদ্যোগে সম্পৃক্ত তৃণমূলের মানুষ। তাই আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে সমবায়কেই ভিত্তি ধরে এগোতে বলেন সরকার প্রধান। আমার বাড়ি আমার খামার, এই যে সমবায় সমিতি, এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে, এটাই একটা আশার কথা। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। প্রযুক্তির সহায়তায় কৃষিজ উৎপাদন বাড়াতে দ্বিতীয় স্যাটেলাইট কাজে দেবে সবার, বলেন প্রধানমন্ত্রী। এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে। সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। শোককেও ছাপিয়ে গেছে অকুতোভয় সৈনিক আসিম জাওয়াদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ। সকালে ঢাকায় সহকর্মী ও সহযোদ্ধাদের সম্মান জানানোর পর মরদেহ নেওয়া হয় মানিকগঞ্জে নিজ শহরে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী। পরে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় আসিম জাওয়াদকে। রাশেদ বাপির রিপোর্ট। মনের একটা মানুষ ছিল, মেনে নেওয়া যায় না যে এমন একটা ছেলে মায়ের বুক খালি করে চলে গেছে। প্রাণ চেষ্টা তো করেছে কিভাবে মানুষকে, সাধারণ মানুষকে ছেদ করবে। জীবন দিয়ে ওনার দেশপ্রেমটা বুঝিয়ে দিয়ে গেছেন। তার যে অবদান, এটা জাতি চিরদিন স্মরণ করবে। 1992 সালে জন্ম, পৃথিবীর আলো দেখেছেন সবেমাত্র 32 বছর। পেশাগত জীবন নাতিদীর্ঘ হলেও কম বর্ণাঢ্য নয়। মাত্র 14 বছরের কর্মজীবনে পরিচয় দিয়েছেন সর্বোচ্চ দক্ষতার, অর্জন করেছেন বেশ কিছু সম্মাননাও। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল দুবাই থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট। অবতরণের পরপরই হাইড্রোলিক বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে বিমানটি। সকাল 8:40 দিকে ঘটনা ঘটে। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা কার্যক্রম। 9:30 দিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানটি সরিয়ে নিলে পুনরায় বিমান চলাচল শুরু হয়। বিমানটির হাইড্রোলিক বিকল হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। কেবিন ক্রু সহ 168 জন যাত্রী ছিল এতে। হজ যাত্রা শুরু হলেও এখনও ভিসা পাননি 32,000-এর বেশি মুসল্লি। তবে হজ অফিস বলছে তাদের ভিসা প্রক্রিয়া চলমান। এদিকে মুসল্লিদের অভিযোগ, নিজেদের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন গাইডরা। পাড়ি দিতে হবে 5,000 কিলোমিটার পথ। তাতে কি, মহান আল্লাহ যে বান্দার ডাক শুনতে পান সব সময়। তাই তো ঢাকা থেকেই আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন মক্কার উদ্দেশ্যে রওনা করা হজ যাত্রীরা।
কাবা শরীফ তাওয়াফের পাশাপাশি মহানবীর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে তাকে সালাম করার আশায় মুখিয়ে আছেন হজযাত্রীরা। কিছুটা সময় হাতে নিয়ে আগেই সৌদি আরবে রওনা হতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। তাই তো ফ্লাইটের কয়েক ঘন্টা আগে থেকেই ইমিগ্রেশন শুরু হলেও কারো যেন নেই এতটুকু ক্লান্তি। অনেকেই যাচ্ছেন প্রথমবারের মতো, জানান এই দিনটির জন্য তাদের অপেক্ষার প্রহর গোনার গল্প। প্রথমবার হজ করার অনুভূতি আসলে অন্যরকম। সকল হাজি যারা যাচ্ছেন সকলের হজটাকে যাতে কবুল করে নেন। যারা আগে হজ করে এসেছেন তাদের দাবি হজ গাইডরা তাদের দায়িত্ব পালনের থেকে নিজেদের হজ পালনের ক্ষেত্রে বেশি মনোযোগ দেন। এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপও চাইলেন অনেকে। বিভিন্ন কান্ট্রির সহযোগীরা কর্মীরা বিভিন্ন রাস্তায় দাঁড়ায় থাকে, যে কোনো হাজি যদি হারায় যায় তার লোকেশনটা ইন্ডিকেট করে তাকে পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা করে। এই জায়গাতে বাংলাদেশের কর্মীদের আমরা খুব অভাব ফিল করছি। মোয়াল্লেমরা ঠিক সময় দিতে চান না, ওনাদেরকে শিপ গাইড করতে চান না। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনো ৩২,৬০০ জনের ভিসা ইস্যু হয়নি, যদিও হজ অফিস বলছে ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। ৫১,৫২৯টি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে, তার মধ্যে সরকারি মাধ্যমে ৩,৯৯০টি। সঙ্গে তাদের দাবি এবছর বেড়েছে আরও অন্যান্য সুযোগ সুবিধা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সামনের হিট ওয়েভ পূর্বাভাস ঘিরে নতুন করে পরিকল্পনা করছে বিদ্যুৎ বিভাগ। প্রধানমন্ত্রীর নির্দেশে এবার শুধু গ্রামে লোডশেডিং নয়, বিদ্যুৎ সরবরাহে ভারসাম্য আনা হবে শহরেও। একথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। যদি আমরা সময় মতো অর্থের যোগান দিতে পারি তাহলে কোনো সমস্যাই হবে না। আমরা এখন যথেষ্ট পরিমাণের পাওয়ার প্ল্যান্ট হাতে আছে, ট্রান্সমিশন লাইন আছে, সব কিছু আছে। এখানের মধ্যে যদি ব্যাঘাত ঘটে যায় তাহলে সমস্যা হতে পারে। আমি মনে করতেছি যে প্রয়োজন হবে না হয়তো। আমরা এটাও বলছি প্রাইভেট সেক্টরকে তেলটা সময় মতো যোগান দেওয়ার জন্য, পিপিসিকে বলছি যে বাকিতে তেল দেওয়ার জন্য। যদি পাওয়ার না দিতে পারি তাহলে লোডশেড করতে হবে, এক জায়গার লোড আরেক জায়গায় ব্যস্ত হবে। আমরা যেটা করতেছি এখন, আগামীতে হয়তো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে কিছু লোডশেড করব। সন্ধ্যার সময় আরও থাকছে ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ 13 মে। ভাগ্য নির্ধারণ হবে 10 রাজ্যের প্রার্থীদের। দুর্নীতির মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। দেখছেন সন্ধ্যার সময়। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ 13 মে। এদিন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোট হবে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার সহ 10টি রাজ্যে। গুরুত্বপূর্ণ এ দফায় ভাগ্য নির্ধারণ হবে অখিলেশ যাদব, অধীর চৌধুরীর মতো প্রার্থীদের। সুব্রত আচার্যের রিপোর্ট। আগামী 13 মে ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বের ভোট। এই দফায় 10 রাজ্যের 96 সংসদীয় আসনের ভোট গ্রহণ হবে। তীব্র লড়াই হবে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে। আর ভাগ্য নির্ধারণের খেলায় লড়বেন লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব ছাড়াও 1717 জন প্রার্থী। তারকা প্রার্থী রয়েছেন শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়ও। ভারতীয় গণমাধ্যম বলছে এবারের লোকসভা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ দফার এই ভোট, কেননা এই দফায় ভোট হবে 25 আসনের অন্ধ্রপ্রদেশ ও 17 আসনের তেলেঙ্গানা রাজ্যে। এছাড়া উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রের 11টি এবং পশ্চিমবঙ্গের 8 আসনে নিজেদের অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ বলে মনে করছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসও। বিশ্লেষকরা মনে করছেন অন্ধ্রপ্রদেশে টিডিপি বা তেলেঙ্গানা দেশম পার্টির সঙ্গে জোট করে নির্বাচন করছে বিজেপি। 25 আসনের মধ্যে সেখানে 22 আসন পেয়েছিল বিজেপি বিরোধী শিবির, কংগ্রেসপন্থী প্রাদেশিক রাজনৈতিক দল ওয়াইএসআর। একই সঙ্গে 17 আসনের তেলেঙ্গানাতেও বিজেপি পেয়েছিল মাত্র 4টি। তবে এবার দক্ষিণের এই দুটি গুরুত্বপূর্ণ রাজ্য থেকেই ভালো ফলাফলের আশায় বিজেপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নেতা কর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে, অভিযোগ নেতাদের। প্রলাপ বকছে দলটি, পাল্টা জবাব ক্ষমতাসীনদের। সমবায়ের মাধ্যমেই হবে দারিদ্র্য বিমোচন, মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফেরাত কামনায় দোয়া। মানিকগঞ্জের রাষ্ট্রীয় মর্যাদায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন। জানা যায় মানুষের ঢল। পতেঙ্গাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে জ্বলন্ত বিমান নিয়ে যান নদীতে।
এই ছিল সন্ধ্যার সময়ে জনপদের সময় নিয়ে আমাদের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রিচার্ড। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।